আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের গত ক্লাসে হরাইজন্টাল অ্যানালাইসিস করছিলাম। আজকে আমরা 2 নাম্বারটা করব ভার্টিক্যাল অ্যানালাইসিস। সো দেখি ভার্টিক্যাল অ্যানালাইসিসটা কী। আমরা আগের যেটা হরাইজন্টালে করছিলাম সেখানে আমাদের কারেন্ট ইয়ার আছে, এরপর হলো বেজ ইয়ার থাকে, কিন্তু এই ম্যাথটার মধ্যে আমাদের বেজ ইয়ার থাকবে না। এখানে আমাদের যেভাবে করা লাগবে, যেমন এক্ষেত্রে কোনো ভিত্তি বছর থাকে না, অর্থাৎ আমরা যখন হরাইজন্টাল অ্যানালাইসিস করছিলাম তখন সেখানে কিন্তু আমাদের ভিত্তি বছর থাকতো, সেখানে বলে দিত যে 2017 অ্যাজ এ ভিত্তি বেজ, এরকম বলে দিত। কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে ভার্টিক্যালে আমাদের ভিত্তি বছর থাকবে না এবং আয় বিবরণের উপাদানগুলোকে নিট সেলসের ভিত্তিতে, তার মানে আয় বিবরণের যে উপাদানগুলো থাকবে সেগুলোকে নিট সেলসের ভিত্তিতে, এই যে নিট সেলস কত আছে আমাদের 8,75,000 টাকা, এরপরে 2009 সালে হলো 6,30,000 টাকা, এটা হলো আমাদের নিট সেলস বলতে পারে। হ্যাঁ, তাহলে নিট সেলসের ভিত্তিতে এবং ব্যালেন্স শিটের উপাদানগুলোকে টোটাল অ্যাসেটের ভিত্তিতে শতকরা হারে উপস্থাপন করা হয় এবং ব্যালেন্স শিটের উপাদানগুলোকে টোটাল অ্যাসেটের ভিত্তিতে শতকরা হারে উপস্থাপন করা হয়। আমরা এই ম্যাথটার মাধ্যমে দেখব এটা কীভাবে সম্ভব। আচ্ছা, এখানে একটা নোট আছে, সেটা হলো সাধারণত ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে আমাদের কী আসে, আয় ব্যয়গুলো আসে। তো আয় ব্যয়গুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং ব্যালেন্স শিটের ক্ষেত্রে হরাইজন্টাল অ্যানালাইসিস ফলো করতে হয়, অর্থাৎ ব্যালেন্স শিটের ক্ষেত্রে হরাইজন্টাল অ্যানালাইসিস ফলো করা হয়। তাহলে ব্যালেন্স শিট আমরা যখন হরাইজন্টাল অ্যানালাইসিস গত ক্লাসটাতে করছিলাম সেখানে আমরা দেখতে পাইছি যে সম্পদ আছে আর দায় আছে, সম্পদ আর দায় ফার্স্ট দুইটা আছে, ওইটা দ্বারা আমরা কি করছি, হরাইজন্টাল অ্যানালাইসিস করছে, অর্থাৎ কারেন্ট ইয়ার বেজ ইয়ার হিসাব করে করে ভাগ দিয়েছি, এরপরে আমরা ওইভাবে ম্যাথ করছি। কিন্তু ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে হরাইজন্টাল অ্যানালাইসিস আমরা ধরতে পারি। তার মানে আমরা যদি কোশ্চেনে দেখি সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, সেলিং এক্সপেন্স আছে, এগুলো দেখলে আমাদের বুঝতে হবে সেটা ভার্টিক্যাল অ্যানালাইসিসে নিতে হবে। সো ভার্টিক্যাল অ্যানালাইসিস এখন কীভাবে করা লাগবে আমরা সেটা দেখি। আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, সেলিং এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে, এরপরে হলো নিট ইনকাম দেওয়া আছে। এখন বলতে হলো প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2010 অ্যান্ড 2009, এটা আমাদের বলছে 2009 এবং 2010 সালের আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস শো করতে বলছে আর কি। এখন আমাদের কোশ্চেনে যদি সাপোজ এখানে বলতো 2010 সালের করতে, তাহলে আমরা শুধু 2010 সালের করতাম। এখানে আমাদের বলছে 2010 এবং 2009 2 সালেরই করতে, এখানে কিন্তু কোনো ভিত্তি বছর নাই। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, আমি এখন ম্যাথ দেখাচ্ছি তাহলে বাকিটা বুঝতে পারবেন। আসি আমরা ম্যাথ দেখি তাহলে। এখানে আমরা যদি ম্যাথ দেখি, আমি খাতাটা এইভাবে করছি কারণ কি, আচ্ছা এখানে আমাদের যে উপাদানগুলো আছে, ইয়ের মধ্যে ম্যাথের মধ্যে, যেমন সেলস আছে, ওইখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, এরপর অপারেটিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, নেট ইনকাম বিফোর ট্যাক্স, এটা আমাদের বের করা লাগছে। আচ্ছা আমরা যদি এখানে এটা দেখি, এই যে সেলস কস্ট অফ, আমরা জানি যে সেলস থেকে এই ম্যাথটা আমাদের কীভাবে করা লাগবে, মেনলি সেলস থাকবে, সেলস থাকলে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবে, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কি আসবে, গ্রস প্রফিট। তো গ্রস প্রফিটের যে টাকাটা আসবে সেটা আমরা বসাবো, ওইটাকে নিয়েও ক্যালকুলেশন করা লাগবে। এরপরে গ্রস প্রফিট থেকে আমাদের সেলিং এক্সপেন্স বাদ দিতে হবে, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দেওয়া লাগবে। এরপর ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স আমরা কখন বাদ দিই, যখন আমরা নিট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে ইনকামটা বের করি এটা থেকে আমরা ইনকাম ট্যাক্স বাদ দেব, দেওয়ার পরে আমাদের নেট ইনকাম বের হবে এরকম। এখন আসি আমরা মেইন ম্যাথে। এই যে এখানে আমাদের যেহেতু 2 সালের করতে বলছে, 2010 সাল 2009 সাল, সো আমি 1 সালেরটা করাই দিচ্ছি, বাকি 1 সালেরটা আপনারা চেষ্টা করবেন। আর আমি তো এখানে যেহেতু 100% বা পার্সেন্টগুলো পাশাপাশি লিখছি, যার কারণে অনেক জায়গায় এখান দিয়ে লেগে গেছে আর কি। আপনারা কী করবেন, এই নিচে লেখা ট্রাই করবেন, ম্যাথগুলো নিচে করলে তো এখান দিয়ে জায়গা হবে, 2 সালেরটা করতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে আসি আমি 1 সালেরটা সুন্দরভাবে দেখানোর জন্য এভাবে করলাম আর কি। এখন আসি, সেলস দেওয়া আছে 8,75,000 টাকা, আমাদের কোশ্চেনে এটা দেওয়া আছে, তো আমরা লিখলাম 8,75,000 টাকা, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে, নিট সেলসের ভিত্তিতে পার্সেন্টেজ বের করা লাগবে। তাহলে আমরা দেখি আবার কোশ্চেনটা,
আমাদের কোনো ভিত্তি বছর থাকে না, আয় বিবরণের উপাদানগুলোকে নিট সেলসের ভিত্তিতেই দেয়, নিট সেলসের ভিত্তিতে। তাহলে নিট সেলস কত আছে আমাদের এখানে, যেহেতু আমাদের সেলসের সাথে কোনো কিছু নাই এখানে আর যোগ বিয়োগ করার মতো, তার মানে এটাই আমাদের নিট সেলস, যে সেলস আছে 8,75,000 টাকা। সো আমরা এটাকে নিট সেলস ধরবো নিট সেলসের ভিত্তিতে, তার মানে আয় বিবরণের সবগুলো উপাদানকে আমরা নিট সেলসের ভিত্তিতে পার্সেন্টেজ বের করব। আসে এখন 8,75,000, এটা আমাদের 2010 সালেরটা করতেছি। তাহলে 8,75,000 নিট সেলস কত, 8,75,000 ইন্টু 100, সো 100% নিট সেলসের দিয়ে কিন্তু ভাগ করছে। এরপরে আসি, এখন মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে আমরা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। তার মানে এখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কোশ্চেনে দেওয়া আছে কত, 4,66,500। এই যে 4,66,500 কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা এটা বাদ দিব সেলস থেকে, 8,75,000 মাইনাস 4,66,500 থাকে কত, 4,08,500 টাকা থাকে। তাহলে এটা আমাদের কি গ্রস প্রফিট। আচ্ছা, এখন আমাদের এখানে কাজ করা, প্রতিটা উপাদানের সাথে আমাদের কাজ করা লাগবে। হ্যাঁ, তো কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে আমাদের এখানে কত আছে, 4,66,500। এই 4,66,500কে আমরা আবার 8,75,000 টাকা দিয়ে ভাগ দেবো, ইন্টু 100 করলে 53.31% হয় আর কি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা উপাদানকে নিয়ে কাজ করা লাগবে। এখানে 4,66,500 আছে, এটাকেও আমাদের করা লাগবে। সো 8,75,000 দিয়ে আমাদের যেহেতু বলছে নিট সেলস দ্বারা বের করা লাগবে অ্যান্সার, তার মানে আমাদের 4,66,500কেও নিট সেলস 8,75,000 টাকা দিয়ে পার্সেন্টেজ বের করা লাগবে, ইন্টু 100 সমান 53.31%। এখন আসি, এটা থেকে এটা বাদ দেওয়ার পরে আমাদের এখন গ্রস প্রফিট বের হয়েছে, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় গ্রস প্রফিট কত, 4,08,500 টাকা। তো এই 4,08,500 টাকাকে আবার আমরা দিয়ে করব, নিট সেলস দ্বারা ভাগ করে ইন্টু দিয়ে 100 দিলে আমাদের পার্সেন্টেজ বের করা লাগবে আর কি। সো আমাদের এখানে 4,08,500 টাকা আসছে, এটা দিয়ে আমরা ভাগ দেবো 8,75,000 টাকাকে ইন্টু 100, তাহলে সমান সমান হয় 46.69%। এটাকেও আমরা নিট সেলস ধারা ভাগ করছে, অর্থাৎ আমাদের আয় বিবরণের প্রত্যেকটা উপাদানকে আমরা নিট সেলস ধারা ভাগ করব। এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা উপাদানকে এমনি প্লাস মাইনাসও করব, এটা করার পরও আমাদের করা লাগবে, নিট সেলস ধারা ভাগ করে আমাদের অ্যান্সার বের করা লাগবে। এরপরে আসি গ্রস প্রফিট, অর্থাৎ মোট মুনাফা থেকে আমাদের কি বাদ দিতে হয়, সেলিং এক্সপেন্স আছে এখানে, অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হয়। তো এখানে আমাদের যেহেতু সেলিং এক্সপেন্স আছে আমরা এটা বাদ দেবো। সেলিং এক্সপেন্স কত আছে, 1,26,600 টাকা। আমরা যদি এখানে দেখি, এই যে সেলিং এক্সপেন্স আছে 1,26,600 টাকা, তাহলে আমরা 1,26,600 টাকা বাদ দেবো। তাহলে এখন আগে আমরা 1,26,000কে আমরা নিট সেলসের ভিত্তিতে অ্যান্সার বের করা লাগবে, তাহলে 8,75,000 টাকা দিয়ে ভাগ দেব নিট সেলস ইন্টু 100 সমান 14.48%। এখন আসি, এটা থেকে আমরা এটা বাদ দেবো, 4,08,500 থেকে 1,26,600 বাদ দিলে থাকে হলো, আচ্ছা এখানে একটা আছে আমাদের, যেহেতু এখানে অপারেটিং এক্সপেন্স আরেকটা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও তো আমাদের বাদ দেওয়া লাগবে। যেমন এখানে আছে সেলিং এক্সপেন্স, আমাদের অপারেটিং এক্সপেন্সের অন্তর্ভুক্ত হলো সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো থাকে। তো এখন এটাও আমরা বাদ দেবো একসাথে। এখন আসি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 72,000 টাকা, তাহলে আগে আমরা 72,000কে নিট সেলসের ভিত্তিতে অ্যান্সার বের করবো। তাহলে 72,000 ভাগ 8,75,000 ইন্টু 100 দিলে 8.22%। এরপরে এখন আসে আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের আগে আমাদের নেট ইনকাম বের করবো আর কি। এখন আমাদের তো আর এখানে অন্য কোনো উপাদান নেই ইনকাম ট্যাক্স ছাড়া আর কি। তাহলে আমরা দেখি, আমাদের এখন গ্রস প্রফিট থেকে আমরা এই দুইটা বাদ দেবো। তো গ্রস প্রফিট থেকে আমরা এই দুইটা বাদ দিলে আসে হলো 2,09,900 টাকা। এখন এই 2,09,900 টাকাকেও আমরা আবার নিট সেলসের ভিত্তিতে করবো, ভাগ করব। তাহলে 8,75,000 টাকা দিয়ে ভাগ দেবে ইন্টু 100 দিয়ে গুণ দিলে আমাদের 23.99% আসে। এটা হলো আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে। এখন আসি, ট্যাক্সের আগে যেহেতু হচ্ছে, এখন আমাদের যদি এখানে ইনকাম ট্যাক্স না থাকতো, এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স না থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা সরাসরি নেট ইনকাম যেটা পাইতাম ওইটা এখানে অ্যান্সার হয়ে যেত। অর্থাৎ তখন আমাদের এখানেই অ্যান্সার শেষ হয়ে যেত। তখন আমাদের যদি এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স এটা না থাকতো, তখন আমাদের অ্যান্সার এখানেই শেষ হয়ে যেত, এই যে 23.99% এখানে শেষ হয়ে যেত। কিন্তু আমাদের যেহেতু ইনকাম ট্যাক্স আছে, তাহলে আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের আগ পর্যন্ত এটা, এখন আমরা ট্যাক্স বাদ দেবো, ইনকাম ট্যাক্স এক্সপেন্স মাইনাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ইনকাম ট্যাক্স এক্সপেন্স কত আছে, 78,710 টাকা। সো
সো ৭৮,৭১০ টাকাকেও আমরা নিট সেলসের ভিত্তিতে করে ভাগ করবো। সো 8,75,000 ইন্টু 100 দিলে 8.995%। তো এখন আমরা কী করবো, নিট ইনকাম থেকে নিট ইনকাম বিফোর ট্যাক্স থেকে আমরা ইনকাম ট্যাক্স বাদ দেবো। ৭৮,৭১০ দিলে আমাদের আসে হলো 1,31,190 টাকা। এটা হলো আমাদের নেট ইনকাম। এটা কি আমাদের নেট ইনকাম। নেট ইনকাম। এখন আমরা কি করবো, নেট ইনকামকেও আমরা নিট সেলস ছাড়া ভাগ করব। সো নেট ইনকাম 1,31,190 ডিভাইডেড বাই 8,75,000 টাকা ইন্টু 100 দিলে আমাদের 14.99% আসে। এটা হলো আমাদের নেট ইনকাম। অর্থাৎ আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের বলছে নেট ইনকামের ভিত্তিতে, অর্থাৎ আমাদের যদি এখানে সেলস থাকতো, সেলসের সাথে যদি আমাদের সেলস থাকতো, অর্থাৎ আনরেকর্ডেড সেলস এরকম কিছু থাকতো, সেলসের সাথে যোগ বিয়োগ করে আমরা নেট সেলস বের করতাম আগে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে সেলসের সাথে কোনো কিছু ছিল না কোশ্চেনের মধ্যে, তার মানে যে সেলস আছে ওইটাই আমাদের নেট সেলস। এখন আমাদের কোশ্চেনে বলছে যে ভার্টিক্যাল অ্যানালাইসিসে যে সেলস দ্বারা করা লাগবে, ভাগ করা লাগবে। অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের প্রতিটি উপাদানকে সেলস দ্বারা কাজ করা লাগবে। এই যে ভিত্তি বছর থাকে না আয় বিবরণের উপাদানগুলোকে নিট সেলসের ভিত্তিতে এবং ব্যালেন্স শিটের উপাদানগুলোকে টোটাল অ্যাসেটের ভিত্তিতে শতকরা হারে উপস্থাপন করা হয়। শতকরা হারে যেহেতু বলছে, সেই জন্য আমরা প্রতিটার সাথে 100 দ্বারা গুণ করে শতকরা মানটা বের করি আর কি। হ্যাঁ, এখানে ব্যালেন্স শিটের উপাদানগুলোকে টোটাল অ্যাসেটের দ্বারা। তাহলে আমাদের মেইন কথা হলো প্রতিটা উপাদান এখানে থাকবে, অর্থাৎ আয় বিবরণী উপাদানগুলোকে আমরা নিট সেলস দ্বারা ভাগ করব, এরপরে শতকরায় প্রকাশ করে ইন্টু 100 দিলে আমাদের পার্সেন্টেজ বের হবে। ঠিক একইভাবে প্রত্যেকটাকে করা লাগবে। কস্ট অফ গুডস সোল্ড আছে কোশ্চেনে, ওইটাকেও করা লাগবে নিট সেলসের ভিত্তিতে। এখন কস্ট অফ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট হয়, গ্রস প্রফিটকেও আমরা নিট সেলস দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে আমরা শতকরায় প্রকাশ করা লাগবে নিট সেলসের ভিত্তিতে। সো এটাই হলো আর কি আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন আমি করছি 2010 সালের। হ্যাঁ, আপনারা করবেন 2009 সালে। এই যে 2009 সালের পার্সেন্টেজ, 2009 সাল, এখানে 2009 সাল আর পার্সেন্টেজ, এইভাবে বের করুন প্রত্যেকটা। কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের ওই পাশে আমাদের 2009 সালেরগুলো দেওয়া আছে। আমি যদি দেখাই, এই যে আমাদের এখানে 2009 সালেরগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা করবেন। সো এগুলো খুব প্র্যাকটিস করলে তখন আপনাদের এটা ইজি হয়ে যাবে আর কি। সো আমরা এর মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুইটা গুরুত্বপূর্ণ টপিক শিখে ফেলছি। একটা হলো হরাইজন্টাল অ্যানালাইসিস আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। দুইটা শিখে ফেলছি। এখন আমাদের 3 নম্বরটা হবে হলো রেশিও অ্যানালাইসিস, যেটা আমরা 9, 10 বা এইচএসসিতে করছিলাম। রেশিও অ্যানালাইসিস সেটা করব। এই দুইটা অর্থাৎ ভার্টিক্যাল আর হরাইজন্টাল অ্যানালাইসিস এগুলো কিন্তু আমরা 9, 10 বা এইচএসসিতে এগুলো করি নাই। অর্থাৎ আমাদের এখন অনার্সে বিবিএতে সেগুলো করা লাগবে আর কি। সো আশা করি আপনারা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস দুইটা বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি যেহেতু শিখাচ্ছি অবশ্যই যেটা পারি সেটাই শিখাচ্ছি। অর্থাৎ আমার শিখানো থেকে যদি আপনি কোনোটা না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ।